ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছি আর চোখ দিয়ে শুধু পানি পড়ছে, কারণ রুমের ভিতরে আমার আম্মু অসুস্থ। পৃথিবী আমার আপন বলতে একমাত্র আমার আম্মু। ছোটবেলায় বাবা হার্ট অ্যাটাকে মারা যান। আমি শুধু তাদের একমাত্র ছেলে। আজ আমার কারণে আমার মা অসুস্থ হয়ে পড়েছেন। হঠাৎ করে ডাক্তার রুম থেকে বের হলেন। আমি কান্না থামিয়ে ডাক্তারকে বললাম, কেমন আছে আমার আম্মু? ভয়ের কোনো কারণ নেই, এমনি একটু মাথা ঘুরছিল। আর তাছাড়া এখন ওনার রেস্টের প্রয়োজন। এই বয়সে এখন ঘরের কাজকর্মগুলো যত কম করবে তত ভালো। আমি কিছু ঔষধ লিখে দিচ্ছি, সময় মতো খাওয়াবেন। দেখবেন 2-3 দিনের ভিতরে ভালো হয়ে যাবে। ঠিক আছে ডাক্তার। তারপর ডাক্তার আঙ্কেল চলে গেলেন আর আমি তাড়াতাড়ি করে আম্মুর রুমে গেলাম। গিয়ে আম্মুর হাত ধরে কান্না করতে করতে বললাম, আম্মু, তুমি যাকে বিয়ে করতে বলবে আমি তাকেই বিয়ে করব। তবু তুমি নিজেকে এভাবে কষ্ট দিও না প্লিজ, আমি সইতে পারবো না। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে বললেন, সত্যি তুই আমার পছন্দের মেয়েকে বিয়ে করবি? হ্যাঁ আম্মু, আমি করব। তুমি যাকে বলবে আমি তাকেই বিয়ে করব। আম্মু একটু হেসে আমার চোখের পানি মুছে দিয়ে বলল, এই তো আমার লক্ষ্মী ছেলে। আমার কপালে একটা চুমু দিয়ে বললেন, আজকে আর অফিসে যেতে হবে না, বিকেলে আমাদের গ্রামের বাড়িতে যাব। আচ্ছা। তারপর আমি আম্মুকে নিজের হাতে স্যুপ বানিয়ে খাওয়ালাম আর ওষুধগুলো খাইয়ে দিলাম। আম্মু এখন ঘুমোচ্ছে আর আমি আম্মুর পাশে হাত ধরে বসে আছি আর নিজেকে নিজেই গালাগাল করছি। কারণ আমি যখন সকালে অফিসে যাচ্ছিলাম তখন আম্মু আমাকে বলে, চলেন সকালের কথায় ফিরে যাক। সকালে যাওয়ার আগে আপনাদের পরিচয় দিয়ে নিই। আমি ফুয়াদ, বাবা মার একমাত্র সন্তান। পড়ালেখা শেষ করে এখন একটা কোম্পানিতে জব করি। আমি যখন ছোট ছিলাম তখন বাবা মারা যান। আর বাকিটুকু গল্পর সাথে থাকেন, জানতে পারবেন। এভাবে আর কতদিন থাকবি? এবার একটা বিয়ে করে নে না। দেখো আম্মু, এখন আমি বিয়ে টিয়ে সম্পর্কে জড়াতে চাই না। তাছাড়া এখন বিয়ে করে সংসার জীবনের দায়িত্ব নিতে পারবো না। কেন পারবি না? প্রতিদিন তো তুই অফিসে চলে যাস, সারা দিন বাসার কত কাজ একা একা করতে হয় আমাকে। এই বয়সে এসেও কি একটু বিশ্রাম করতে পারবো না? তাহলে কাজে লোক রেখে দাও, কিন্তু আমি এখন বিয়ে করতে পারবো না। যখন ঘর থেকে বের হচ্ছি তখন কিছু একটা আওয়াজ হলো। পেছনেই তাকিয়ে দেখি আম্মু মেঝেতে পড়ে আছে। আম্মুকে মেঝেতে পড়ে থাকতে দেখে আমার পুরো পৃথিবী কয়েক মিনিটের মুহূর্তের জন্য থমকে যায়। দৌড়ে গিয়ে আম্মুকে কোলে তুলে রুমে নিয়ে যাই। তারপর অনেক ডাকাডাকির পরেও জ্ঞান ফিরছিল না। আমার মনের মধ্যে একটা অজানা জেগে বসলো। আর দেরি না করে আমাদের ফ্যামিলি ডাক্তারকে কল করে বললাম বাসায় চলে আসতে। তারপর তিনি আসার পর কি কি হলো খানে তো জানেনি। মনের মধ্যে সে ভয়টা মুহূর্তেই উধাও হয়ে গেল। মায়ের মুখে হাসি দেখে, যার মা আছে তার একটি জান্নাত আছে। আর আমি সেই মাকে কষ্ট দিয়েছি জানি না আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা। এসব ভাবতে ভাবতেই আমিও আম্মুর কোলে মাথা রেখে ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে আম্মুর ডাকে ঘুম ভেঙে গেল। দেখি আম্মু আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি কিছুটা অবাক হয়ে বললাম, আম্মু তুমি উঠলি কেন? তোমার এখন বিশ্রাম দরকার, প্লিজ তুমি শুয়ে থাকো। সারাদিন কি শুয়েই থাকবো? সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, খাবি না? আয় খেতে আয়। আর কিছুই বললাম না। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 2টা বাজে। আমি উঠে ম্যানেজারকে ফোন করে বলে দিলাম আজকে আর অফিসে যাব না। বাবার রেখে যাওয়া পুরোটা সম্পত্তি একা দেখাশোনা করতে হয়, সেগুলোর জন্যই সময় পায় না। আবার বিয়ে করলে সংসার কিভাবে সময় দিব সেগুলো নিয়ে ভাবছি। আর বিয়ে করে উপায়ও নাই। মায়ের এখন বিশ্রাম দরকার, একা হাতে ঘরের কাজগুলো আর কতদিনই বা করবে। আর কিছুই না ভেবে আমি খাবার টেবিলে বসলাম। তারপর আম্মু ভাত বেড়ে দিল। তারপর আম্মু নিজের হাতে তুলে খাইয়ে দিতে লাগলো। প্রতিদিনই দেয়। খাওয়াতে খাওয়াতে আম্মু বলল, এবার একটা বিয়ে হয়ে গেলেই আমি বাঁচি। প্রতিদিন তোকে আর তুলে খাইয়ে দিতে হবে না, বউ এসে খাইয়ে দিবে। আমি তোমার হাত চাটা খাবই না। আম্মু আমার কথা শুনে হাসতে লাগলো। তারপর আম্মুও খেয়ে নিল। আমি গিয়ে রেডি হয়ে নিলাম। এখন যাব গ্রামের বাড়ি, কেন জানো তা জানি না। তারপর আম্মু রেডি হয়ে নিল, আমিও গাড়ি বের করলাম। আম্মু গাড়িতে বসলো। আমি আম্মুকে বললাম, আম্মু গ্রামের বাড়িতে কেন যাব, আর কোথায় উঠবে? সোজা তোর খালার বাসায় উঠবো।
কেন? গেলেই বুঝতে পারবে। এখন চল। তারপর আর কোনো কথা না বলে গাড়ি চালাতে লাগলাম। আপন মনে 1.5 ঘন্টার মধ্যে খালাদের বাসায় পৌঁছে গেলাম। আম্মু গাড়ি থেকে নেমে ভিতরে গেলেন আর আমি গাড়ি পার্ক করলাম। তারপর আমিও ভিতরে গেলাম। গিয়ে তো আমি অবাক, সবাই দেখি একজোট হয়ে বসে আছে। আজ প্রথম খালার খালুকে সালাম দিলাম। তারপর খালা আমাকে বসতে বলল। আমি আম্মুর পাশে গিয়ে বসলাম। আমার এখন একটু লজ্জা লাগছে, কারণ বাড়ির সবাই এক জায়গায় আর আমার দিকে কেমনভাবে যেন তাকিয়ে আছে। কি করব বুঝতেছি না। আমি আম্মুর কানে কানে জিজ্ঞেস করলাম, আম্মু, ওনারা সবাই এভাবে তাকিয়ে আছে কেন? আম্মু হেসে জবাব দিলেন, নতুন জামাই দেখছে। কথাটা শুনেই চমকে গেলাম। বুঝতে আর বাকি রইল না আম্মু এখানে কেন এসেছে। নিশ্চয়ই খালামণির মেয়ের সাথে আমার বিয়ে দিতে এসেছে। কিন্তু এটা কি করে সম্ভব? ওই পেতনিটাকে বিয়ে করলে আমার জীবন নরক করে ছাড়বে। আর তাছাড়া আমার থেকে বয়সে কম করে হলেও 5-6 বছরের ছোট হবে। তাই আমি আম্মুকে কানে কানে বললাম, আম্মু, তুমি যা ভাবছো তা ঠিক না। আমি পিচিটাকে বিয়ে করতে পারবো না। আম্মু অনেকটা রাগী কণ্ঠে বলল, চুপ, এখন অনেক বড় হয়ে গেছে। একবার দেখলে তোর নিশ্চয়ই পছন্দ হবে। আর কোনো কথা বললাম না, চুপ করে বসে রইলাম। হঠাৎ করে খালামণি উঠে গেলেন। তারপর দেখলাম একটা রুমে ঢুকলেন আর খালু আমাকে বললেন, বাবা কিছু মুখে দাও। না খালু, আমি খেয়ে এসেছি। তারপর উনি হেসে হেসে আম্মুর সাথে কথা বলছে, সেদিকে আমার কোনো খেয়াল নেই। আমার মাথায় একটাই চিন্তা, ওই পেতনিটাকে নিয়ে। ছোটবেলায় বেড়াতে আসলে আমাকে এটাই জ্বালাতো যে ইচ্ছে করে খালাদের বাসায় আসতাম না, আসা বন্ধই করে দেই। তারপর অনেক দিন দেখা হয়নি। জানি না এখন পড়াশোনা করে কিনা। এখন তো চেহারাটা দেখতে কেমন তাও ভুলে গেছি। ছোটবেলায় অনেক কিউট ছিল। আমি মাঝে মাঝে গাল ধরে টান দিতাম। জানি না এখনো কিউট কিনা। হ্যাঁ, যেমনই হোক, আম্মুর পছন্দই আমার পছন্দ। হঠাৎ করে খালামণি রুম থেকে বের হলো। সামনের দিকে তাকিয়ে আমার চোখ কপালে উঠে যায়। এটা কি করে সম্ভব? কি করে এতটা বদলে গেল সে? আহ, এক নজরে তাকিয়ে আছি মেয়েটার দিকে, কারণ মেয়েটা এমনভাবে পর্দা করেছে যে তার সামনাসামনি বসলেও মনে হয় না ওর চোখ দুটি দেখতে পারবো। কি অপরূপ লাগছে। কালো মোজা হাতে এবং পায়ে সেই সাথে এত কঠিনভাবে হিজাব পড়েছে যে সেটা ভেদ করে তার চোখ দর্শন করার সুযোগ হবে না। আমরা সবাই উঠে দাঁড়ালাম আর আমিও উঠে দাঁড়ালাম। আমি রীতিমতো অবাক দৃষ্টিতে এক নজরে তাকিয়ে আছি মেয়েটার দিকে। তারপর খালামণি ওনার মেয়েকে আমার সামনে মুখ বরাবর বসালেন। মেয়েটা আম্মু আমাকে সালাম করলেন। আমি তো ক্রাশ খাইছি ওর এরকম পর্দা করা দেখে। আমার জীবনে এই মেয়েটাই প্রথম যে এরকম কঠিনভাবে পর্দা করতে দেখলাম। আমি চুপচাপ বসে আছি আর আর চোখে ওর দিকে বারবার তাকাচ্ছি। জানি না সে কেমন দেখতে, তবে পর্দায় যে মেয়ে থাকে সে মেয়ে খুব মূল্যবান। আর তার মধ্যে আল্লাহর রহমত বিরাজ করে। জানি না কেমন হবে, তবে মাশাআল্লাহ, আমি তার পর্দা করা দেখে মনে হয় ওর প্রেমে পড়ে গেলাম। হঠাৎ আম্মু খালামুনকে বলল, কি রে, মেয়ে কেমন পর্দা করে আনলে? আসলে আমার মেয়ে মনে করছিল তোদের সাথে তোর ছেলে বাদে আরও ছেলে বন্ধুরা আসবে, তাই এরকম পর্দা করে এসেছে। কারণ ও পরপুরুষের সামনে বেপর্দায় চলতে পছন্দ করে না। এবার তোর মেয়েকে দেখা, কতদিন হলো দেখি না। তারপর খালামণি তার মেয়ের হিজাবটা আস্তে করে তুলে দিলেন। আমি সামনের দিকে তাকিয়ে মেয়েটাকে দেখে থমকে গেলাম। অবাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছি। জানি না এই রূপের বর্ণনা কিভাবে দিব। আমু তো দেখেই বলে উঠল, মাশাআল্লাহ, কি অপরূপ দেখতে রে। তোর মেয়েটা আমার ছেলে অনেক লাকি যে এমন একটা বউ পাবে। এর মাঝে খালু বললেন, তোমাদের কোনো কথা থাকলে বলতে পারো। শত হলেও তোমাদের দুজনের মতামতের একটা ব্যাপার আছে, কারো ইচ্ছার বিরুদ্ধে কিছু করা যায় না। আমি কিছু বলতে যাব তখন জান্নাত বলে উঠল, ও আপনাদের তো বলাই হয় নাই, জান্নাত হচ্ছে খালামণির মেয়ে। আমার কিছু কথা আছে ওনার সাথে। সবাই ওর দিকে এমন ভাবে তাকালো যেন মনে হলো ওর আগে এমন কথা শুনেনি। আমি অবশ্য খুশি হয়েছি। যাক, একটু আলাদাভাবে কথা বলা যাবে তাহলে। তারপর আমাদের দুজনকে একটা রুমের ভিতর দিয়ে আসলো। দুজনের সামনাসামনি দাঁড়িয়ে আছি।
এখন কি বলবো বুঝতে পারছি না। নীরবতা ভেঙে মেয়েটা যা বলল তা শুনে মুই একদম অবাক। এতদিন কোথায় মরছিলি কুত্তা? কথাটা শোনা মাত্রই ওর দিকে অবাক দৃষ্টিতে তাকাই। পিচেটার পাগলামি এখনো যায় নাই, এখনো আগের মতোই আছে। আমি একটু অবাক হয়ে নিজেকে স্বাভাবিক রেখে বললাম, এসব কি বলিস? আমি তোর বড়, আর তুই আমাকে তুই তাই করে বলিস? 100 বার বলমু, তাতে তোর কি? আমাকে বলছিস আবার আমার কি মানে? হুম, কি হুম? কিছু না। এবার সাহস নিয়ে বললাম, হ্যাঁ পেয়েছি, আমাকে বিয়ে করবে? ওই ওই, তুই কি বললি? আমি পিচ্ছি? কই না তো, তুই তো বড় হয়ে গিয়েছিস। ঢং কত! সেটা আবার কি? কিছু না। এবার একটু বিরক্ত নিয়ে বললাম, ধুর, বিয়ে করতে রাজি কিনা বল, না হলে চলে যাই। সাথে সাথে ও আমার কলার ধরে বলল, প্রেম করস কয়টার সাথে আগে বল? আরে আরে কি করছিস, ছাড় বলছি। আগে বল কয়টার সাথে প্রেম করছিস? ধুর, কারোর সাথে প্রেম করি না। সাথে সাথে ও আমায় জড়িয়ে ধরলো, খুব শক্ত করে ধরছে, নড়তেও পারছি না। হঠাৎ এমন করছে কেন কে জানে। হঠাৎ দেখি বুকের মধ্যে কিল মারছে, আমার শার্টটাও ভেজা ভেজা লাগছে। মনে হয় কান্না করছে, কিল মারতে মারতে বলছে, কুত্তা, আমার সাথে এতদিন কথা না বলে থাকতে পারলি তুই? কথাটা শুনে খুব হাসি পেলে হাসতে হাসতে জবাব দিলাম, কি করব, তুই তো তখন শুধু জ্বালাতিস আমাকে, তাই। একটু জ্বালাতন করতাম তাই এভাবে রাগ করে ছেড়ে চলে যাবি? বুঝতে পারিনি। কি একটু জ্বালাতি, সারাদিন আমাকে জ্বালিয়ে মারতি, হারামি। তো কাকে জ্বালাবো? ছোটবেলা থেকেই তুই ছাড়া আর কোনো ছেলের সাথে আজ পর্যন্ত কোনো কথা বলিনি। শুধু তুই মাঝে মাঝে আমাদের বাড়ি আসতি, তখন তোর চিন্তা ছাড়া আর মাথায় কিছুই থাকতো না। তোর সাথে একটু দুষ্টুমি করতাম, কারণ বল, থেমে গেলি কেন? কারণ আমি আপনাকে ছোটবেলা থেকে ভালোবাসতাম, বুঝছেন? কথাটা বলেই আমার বুকে মুখ লুকিয়ে ফেলল। ওর এরকম বাচ্চাদের কাণ্ড দেখে হাসতে হাসতে বললাম, বুঝলাম, ছোটবেলায় ভালোবাসতেন, এখন কি বড় হয়েছেন সে ছোটই আছে। কথাটা শুনতে আমার বুক থেকে মাথাটা তুলে রাগি লুক নিয়ে বলল, 2 দিন পর তোর বাচ্চার মা হব, আর তুই আমাকে ছোট বলিস, কুত্তা? আচ্ছা তাই নাকি? তো এখনো পড়াশোনা করিস নাকি? না, বাচ্চাদের ঘরে কোরআন শরীফ পড়াই, আর তার বদলে যা হাদিয়া পাই তাতে আমার হাত খরচ চলে। তো পড়াশোনা করিস না কেন? তখন জান্নাত আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, এত পড়াশোনা করে কি হবে? কোরআন শরীফের হাফেজা হয়েছি, আর তাছাড়া আমি আপনাকে নিয়ে প্রতিদিন স্বপ্ন দেখি আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজে আপনার জন্য দোয়া করি। মহান আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছেন, তাই তো আপনাকে এখন স্বামী হিসেবে পেতে চলেছি। ওর কথা শুনে আমি কি বলবো বুঝতে পারছি না। ছোট থেকে এত ভালোবাসে জানতাম না, জানলে তো ছোট থেকে প্রেম করতাম। আর না জানি ভালো হয়েছে, কারণ বিয়ের আগে প্রেম করা হারাম। এখন সব প্রেম ভালোবাসা বিয়ের পর হবে। হয়তো ওর মোনাজাতে দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে, তাই তো আজ পর্যন্ত কোনো মেয়েকে আমার ভালো লাগেনি। ওকে প্রথম দেখাতেই ভালো লেগেছে, আর শেষে ওকেই ভালো লাগা আর কেউ জীবনে হাসতে পারবে না। যেদিকে এখনো শক্ত করে জড়িয়ে ধরে আছে, মনে হচ্ছে আমার বুকের ভেতরেই লুকাতে চাচ্ছে। আমি ওর মাথায় হাত বোলাতে বোলাতে বললাম, এই যে এভাবে শক্ত করে জড়িয়ে ধরে আছেন, আমার যে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। হোক, এতদিন আপনি আমাকে অনেক কাঁদিয়েছেন, আজ তার শোধ তুলছি। তাই খুব ভালোবাসো আমায়, তাই না? নিজের থেকেও বেশি। আচ্ছা, অনেক ভালোবাসা দেখানো হয়েছে, এবার ছাড়ো। কেউ এসে পড়লে কি ভাববে বলো তো? কেউ আসবে না, কারণ সবাই জানে স্বামী স্ত্রী এখন প্রেম করতে ব্যস্ত। পিচ্চিটা তো দেখি পাকা পাকা কথা শিখেছে। কি কিছু না, বলেন আমায় কবে বিয়ে করবেন? আমি আর আপনাকে ছাড়া থাকতে পারছি না। কথাটা শুনে আমি ওর দিকে তাকালাম, যে দেখি ও আমার শার্টের বোতাম নিয়ে খেলা করছে, আর শরমে গালগুলো লাল হয়ে গেছে। আমি ওর থুতনি ধরে মুখটা তুলে বললাম, তুমি যখনই চাইবে তখনই নিয়ে যাব। আমি তো এখনই চাই। তাই
আচ্ছা চলো, তোমার আব্বুকে গিয়ে বলছি আজই বিয়ে দিয়ে দিতে। সত্যি? করবা? হুম। মানে? আমি রাজি আজকে বিয়ে করতে। আচ্ছা চলো, সবাই অপেক্ষা করছে। তারপর জান্নাত আমাকে ছেড়ে দিল, তারপর আবার হিজাবটা পরে নিল। তা দেখে আমি বললাম, আবার মুখ ঢাকলে কেন? বাহিরে পাশের বাসায় অনেক লোকজন আছে, আমি চাই না আমাকে কেউ দেখুক। তখন আন্টির কথায় হিজাবটা তুলছিলাম, না হলে কখনোই তুলতাম না। কারণ আমার সবটা সৌন্দর্য শুধু আপনার দেখার অধিকার আছে, আর কারণেই, বুঝছেন? কথাটা শুনে আপনা আপনি মুখের কোণে হাসি ফুটে উঠল। কি বলবো বুঝতে পারছি না। এটা হাসি দিয়ে হাঁটা শুরু করলাম। তারপর দুজনে চলে এলাম বাহিরে। পিচিটা ওর মায়ের পাশেই বসেছে, আর আমি আমার মায়ের পাশে। আম্মু আমাকে কানে কানে ফিসফিস করে বলল, কিরে, কেমন লাগলো পিচ্ছিটাকে? দারুণ, আর ও নাকি আমাকে অনেক আগে থেকেই ভালোবাসে। জানি, তাই তো এই পিচ্ছিটা বউ করে নিয়ে যাচ্ছি, যাতে তোর মতো বাদরটাকে টাইট করতে পারে। আমি আর কিছুই বললাম না, শুধু ওর দিকে তাকিয়ে একটা হাসি দিলাম। আর আম্মু ওনাদের বললেন, তো ভাই, এবার তাহলে বিয়ের দিন তারিখ পাকা করা যাক। হ্যাঁ অবশ্যই, শুভ কাজে দেরি কিসের? তারপর আম্মু ওনাদের সাথে বিয়ের দিন তারিখ ঠিক করলো। তারপর আরও অনেক কথাবার্তা বলার পর রাতে খাবার দেওয়া হলো। এখন সবাই খেতে বসেছে। খালা খাবার বেড়ে দিলেন, কিন্তু সমস্যা একটাই, ছোটবেলা থেকে নিজের হাতে কতবার ভাত খেয়েছি তা মনে নেই, কারণ আম্মু আমাকে খাইয়ে দেয়, কিন্তু এখানে খাইয়ে দিতে পারবে না, আর আমি নিজ হাতে তুলে খেতেও পারবো না। তাই আমি আম্মুকে বললাম, আম্মু আমি কিছুই খাবো না এখন। জানি, কেন খেতে পারবি না? আচ্ছা এখন অল্প করে খেয়ে নে, বাসায় গিয়ে আমি আবার খাইয়ে দেব। আমি তো আম্মুর কথা শুনে অবাক। আম্মু বুঝলো কিভাবে? একেই বলে মা জাতি, কিছু বলার আগে সন্তানের কথা সব বুঝে ফেলে। তারপর চুপচাপ বসেছিলাম, খাচ্ছিলাম না দেখে পিচ্ছিটা গুতা মেরে বলে, এই খাচ্ছেন না কেন? খিদে নেই। মানে কি বলছেন? খিদে না থাকলেও খেতে হবে, খান বলছি। হবু শ্বশুর শাশুড়ি আমার দিকে তাকিয়ে আছে, আর আম্মু আমার কাণ্ড কারখানা দেখে হাসছে। আমি বেচারা পড়ছি মাইনকার চিপায়। ভালো লাগে না নিজের হাতে খেতে। পুরোটা বলার আগেই আমার মা বলে উঠলেন, আসলে হয়েছে কি জানিস আপু, আমার ছেলেটা কোনোদিন নিজের হাতে তুলে কিছু খায়নি, তাই আমার হাত ছাড়া নিজের হাতে খেতে পারে না। বললে ভুল হবে, নিজের হাতে তুলে খায় না। আম্মুর কথা শুনে সবাই আমার দিকে কেমনভাবে যেন তাকিয়ে আছে আর হাসছে। আমি মাথা নিচু করে বসে আছি। আমাকে বললাম, আম্মু আমার খিদে নেই, আমি গেলাম। তারপর ওইখান থেকে পাশের রুমে গেলাম, যেটা আজকে আমাদের ঘুমানোর রুম। আমাকে আসতে দেখেই তারা খুব হাসছিল, আর তারা বুঝতে পারছে যে আমি লজ্জা পেয়ে চলে এসেছি। আমি রুমে এসে ফ্রি ফায়ার গেম খেলছি। এমন সময় সামনে তাকিয়ে দেখি, সামনে তাকে যা দেখলাম তা দেখে আমি অবাক না হয়ে পারলাম না। তুমি এখানে? কেন আসতে পারি না বুঝি? না, তা পারবে না কেন, বাড়িটা তো তোমাদেরই। জান্নাত আমার পাশে বসতে বসতে বলল, না খেয়ে কি কেউ এভাবে চলে আসে? আসলে আম্মুর হাতে ছাড়া কোনোদিন নিজ হাতে তুলে খায়নি তো, তাই। আপনি কি জানেন আপনার জন্য বাসার সবাই না খেয়ে আছে? এখনো এমনকি আপনার মাও না খেয়ে আছে। কেন? সন্তান না খেলে কি মা খেতে পারে? তাহলে আম্মুকে বলো এসে আমাকে খাইয়ে দিতে। আপনার আম্মুর দায়িত্ব দিল, বলল আজ থেকে আমি যেন আপনাকে খাইয়ে দেই। সত্যি? তিন সত্যি। তারপর পিচ্চিটা আমাকে খাইয়ে দিতে লাগলো। আমি খেতে খেতে তাকে বললাম, তুমি খেয়েছো? আপনি খান, তারপর আমি খেয়ে নেব। আমি কিছু না বলে বেলটা ওর হাত থেকে নিয়ে বললাম, নাও হা করো। জানা দেখি হা করে তাকিয়ে আছে, আমার দিকে কোনো কথা বললো না। তাই আমি আবার বললাম, কি হলো, হা করে? তারপরও আস্তে আস্তে মুখ খুললো। আমিও মুখের ভিতর এক লোকমা তুলে দিলাম। ও আমার দিকে এক নজরে তাকিয়ে খাচ্ছিল। তারপর খাওয়া শেষ করে জান্নাত চলে গেল। আমিও কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেও পারিনি। রাতে হঠাৎ খুব পানি তেষ্টা পেল, তাই ঘুম ভেঙে গেল। হাতে মোবাইল নিয়ে দেখি রাত 1টা বাজে। ঘরের লাইটটা অন করলাম। আম্মু শুয়ে আছে ও বোনের সাথে, আর আমি একাই এক ঘরে।
ঘরের মধ্যেই পানি খুঁজতে লাগলাম, কিন্তু কোনো পানির চিহ্ন পেলাম না। তাই বাধ্য হয়ে রুম থেকে বের হলাম। সবকিছু যেন কেন অন্ধকার দেখাচ্ছে। গ্রামের লোকেরা সাধারণত 10টার আগেই ঘুমিয়ে পড়ে, তাই তো কাউকে ডাকতে পারবো না। তাই নিজের ফোনের ফ্ল্যাশটা অন করে কিচেনের দিকে এগোতে লাগলাম। কিছুদূর এগোতেই কিসের গুনগুন শব্দ শুনতে পেলাম। চারপাশ নীরব, তাই ছোট ছোট শব্দগুলো স্পষ্ট শোনা যাচ্ছে, কিন্তু কিসের আর কোথা থেকে আসছে বুঝতে পারছি না। কিছুটা ঘাবড়ে গেলাম, মাথা বেয়ে ঘাম ঝরতে লাগলো। আর একটু সামনে গেলাম, সামনে গিয়ে দেখি শব্দটা আরো স্পষ্ট শোনা যাচ্ছে। ধীরে ধীরে কিচেনের রুমের পাশের রুমটার সামনে এসে থমকে গেলাম। এখান থেকেই শব্দটা শোনা যাচ্ছে, কিন্তু এটা তো জান্নাতের কামরা। এত রাতে ওর রুম থেকে কিসের শব্দ শোনা যাচ্ছে? ঘরের দরজাটা হালকা বেরোনো, আর ভিতরে লাইট জ্বলছে। এবার একটু স্বাভাবিক হয়ে দরজাটা সরাতে লাগলাম। জান্নাতের ঘর থেকে কিসের গুনগুন শব্দ শোনা যাচ্ছে। সাত পাঁচ না ভেবে ওর ঘরের দিকে পা বাড়ালাম। দরজাটা খোলাই ছিল। দরজাটা হালকা সরিয়ে ঘরের ভিতরে উকি দিলাম। উকি দিতে আমি থ মেরে দাঁড়িয়ে গেলাম। নিজেকে বৃদ্ধ বললে গালাগাল দিতে লাগলাম। ঘরের ভিতরে নামাজ পড়ছে। বাহ, সুন্দর লাগছে দেখতে, একদম আসমানের পরীর মতো লাগছে। এতটাই অবাক হই যে কখন নামাজ শেষ হয়ে গেছে বুঝতে পারি না। পিচি আমার সামনে এসে ধমক দিয়ে বলল, এই যে এত রাতে আপনি এখানে কি করছেন? আমি কিছুটা ভ্রু কুচকে জবাব দিলাম, হ্যাঁ না, মানে আসলে পানি পিপাসা পেয়েছিল ঘর থেকে। বের হয়ে গুনগুন শব্দ শুনতে পেলাম তোমার ঘর থেকে, তাই দেখতে চলে আসলাম। এসে দেখি নামাজ পড়ছো, তাই অবাক হই। এতে অবাক হওয়ার কিছু নেই, তাহাজ্জুদের নামাজ পড়ছিলাম। এত রাতে? তাহাজ্জুদের নামাজ রাতেই পড়ে। ও, যার কপালে ভালো থাকবে সে এমন একটা বউ পাবে। এমন মেয়ে পাওয়া অনেকটাই কঠিন। আজকাল মেয়েরা রাতে নামাজ না পড়ে ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখে, আর আমার হুবু বউটা একদম তাদের থেকে উল্টা। কপালটা ভালো। এরপর জান্নাত বলল, শুনুন, একটা কথা বলি, আশা করি কথাটা আপনি রাখবেন। জি বলো। অবশ্যই রাখবো, বলো। আমাদের বিয়ের তো আর 2 দিন বাকি আছে, তাই আপনাকে এই 2 দিন আমার থেকে দূরে থাকতে হবে। আমার সাথে কথা বলতে পারবেন না। আমি একটু অবাক দৃষ্টিতে তাকিয়ে বললাম, কেন? দেখুন, প্রথম যেদিন আপনাকে আমি জড়িয়ে ধরেছিলাম সেদিন আমি পাপে লিপ্ত হয়েছিলাম। একটা নারী বিয়ের আগে কোনো পরপুরুষের সামনে বেপরদায় চললেও তার গুনাহ হয়। আর আমি সেদিন আপনাকে জড়িয়ে ধরেছি, কথা বলতেছি। আসলে সেদিন নিজের আবেগটাকে সামলাতে পারিনি। এতদিনের ভালোবাসার মানুষটাকে সামনে পেয়ে জড়িয়ে না ধরে থাকতে পারিনি। কিন্তু আবেগটা কেটে যাওয়ার পর বুঝতে পেরেছি কাজটা ঠিক হয়নি। তাই প্রতি নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করি। জানি না ক্ষমা করবেন কিনা, কিন্তু আমার এইটুকু বিশ্বাস আছে আপনি পরম করুণাময়, ক্ষমাশীল। তিনি আমাদের দুজনের পাপ নিশ্চয়ই ক্ষমা করবে। কিন্তু প্রতিবার জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে যদি আমি আপনার সাথে কথা বলি, তাহলে উনি আমাকে কখনো ক্ষমা করবে না। তাই তাতে আমাদের দুজনের আমল নামায় কোনো পাপ কাজের সামিল না হই, সেজন্য এই 2 দিন আমাদের দুজনকে দুজনের থেকে আলাদা থাকতে হবে। কোনো কথা তো দূরে থাক, আপনার সামনেও যেতে পারবো না। তার মানে এই না যে আমার মনে আপনার জন্য ভালোবাসা নেই। আমার মনে আপনি কতটা জায়গা জুড়ে আছেন তা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। কিন্তু তার চাইতে বেশি ভয় আল্লাহর আছে। তাই আমাদের দুজনের মঙ্গলের জন্য বলছি, আর মাত্র 2 রাত্র আপনাকে আমার চোখের আড়াল হয়ে থাকতে হবে। দয়া করে আমার এই ইচ্ছাটা পূরণ করুন। জান্নাত কথাগুলো বলেই চুপ করে রইল, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আর আমি মনে নিজেকে ধন্য মনে করছি। সত্যি কি এসব বাস্তব নাকি কল্পনা? কতটা ভালোবাসলে একটা মেয়ে তার উপবারের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারে? হয়তো তার ভালোবাসার বিশালতা আমার থেকেও বেশি। আমি আর কথা বললাম না, একটা হাসি দিয়ে মাথা নিচু করে বললাম, তুমি যা বলবে আমি তাই করব। বলেই সেখান থেকে আসতে যাব, তখন সে আবার ডাক দিল, শুনুন। পিছনে মুখ করে তাকিয়েছিলাম, এক বৃদ্ধ তার দিকে তাকায়নি। মাথা নিচু করে বললাম, জি বলুন। আর একটা কথা ছিল, রাখবেন? বলো। আমাদের বিয়েটা ঘরোয়া হলে খুব খুশি হতাম। না মানে কোনো অনুষ্ঠান বা গায়ে হলুদ করানোর দরকার নেই, কারণ বিয়েতে গায়ে হলুদ হারাম। আর অনুষ্ঠান না করানোটাই ভালো, কারণ
সেখানে অনেক মানুষ থাকবে, আমি আপনার পাশে বসে থাকবো, হাজার হাজার মানুষ আমার রূপ সৌন্দর্য উপভোগ করবে, ছবি তুলবে, ভিডিও করবে, আর এই সব কাজ করানোর জন্য আমি পাপের ভাগীদার হব। আমার রূপ সৌন্দর্য একমাত্র আমার স্বামীর জন্য তোলা রয়েছে, তিনি ছাড়া আমায় অন্য কেউ দেখুক তা আমি চাই না। এত বড় গুনার ভাগীদার হওয়ার চাইতে বিয়েটা না হওয়াই ভালো, কারণ এই জীবনে আমি আপনাকে না পেলেও আমার তেমন কোনো ক্ষতি হবে না, কিন্তু যে পাপগুলো হবে সেগুলো ক্ষমার জন্য পরকালে অনন্ত জীবনের সাজা ভোগ করতে হবে। তাই এটা আমার আপনার কাছে অনুরোধ, আশা করি আপনি আমার কথাগুলো বুঝতে পারছেন। কথাগুলো শুনে চোখের নিচে নোনা জলের কিছু জমা হতে লাগলো। এটা কোনো কণ্ঠের না, এটা খুশির কান্না। এখন নিজেকে সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে। আমি মাথা নিচে করে বললাম, তুমি যেমনটা চাইবে তেমনটাই হবে। তারপর ঘর থেকে বেরিয়ে এলাম। খুব খুশি লাগছে এখন। ওর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে চোখের জল মুছছিলাম। এমন সময়ের কথা স্পষ্ট শুনতে পেলাম, ওনার থেকে বেশি আমি ভালোবাসি তাকে, কিন্তু বিয়ের আগে এগুলো ঠিক না। আমি কোনো দিন ওনাকে নিজের ভালোবাসা বুঝতে দেইনি। এখন হয়তো ওনার একটু কষ্ট হবে, কিন্তু এতে আমাদের দুজনের মঙ্গল। ধুর, কিসের কষ্ট, বরং শুনে বেশি বেশি খুশি হয়েছি। আর আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, কখনো পিচ্চিটাকে কোনো কারণে কষ্ট দিব না, তাহলে হয়তো আল্লাহ আমাকে কখনো ক্ষমা করবেন না। পাগলি একটা বলেই হাসতে হাসতে রুমে চলে এলাম। সেখান থেকে সব পানি পিপাসা মিটে গেছে। এখন শুধু ভাবছি পিচিটাকে কবে বুকে পাবো। এই 2 দিন আমার কাছে 2 বছরের মতো লাগছে। ওর সাথে এখন কথা না বলে থাকতে পারছি না। ইচ্ছে হচ্ছে খুব ওর হাত ধরে বসে বসে সারা রাত গল্প করতে, কিন্তু কি আর করার, পাগলিটার ইচ্ছে তো পূরণ করতেই হবে। রাজ কপাল নিয়ে জন্ম মনে হয় আমার, তাই তো ওর পাগলিকে আপন করে পেতে যাচ্ছি। এখনো তো অনেক কাজ বাকি আছে। আমাকে বিয়ের অনুষ্ঠানের কথা না করতে হবে, সকালে এখান থেকে চলে যেতে হবে, কারণ পাগলিটার সামনে থাকলে আমি কথা না বলে থাকতে পারবো না। বিছানায় গা হেলান দিয়ে নিজের ভবিষ্যৎ জীবন সঙ্গিনীর কথা এখন এত ঘুমাচ্ছে, অনেক ইচ্ছে হচ্ছে গোর ঘুমন্ত মুখটা দেখতে। জেগে থাকলে এতটা মায়াবী লাগে যে প্রতি মুহূর্তে ওর প্রেমে পড়ে যায়। আর রাগলে তো কথাই নাই, গালগুলো লাল টমেটোর মতো হয়ে থাকে, বলে বোঝাতে পারবো না তখন কি অপরূপ লাগে। এসব ভাবতে ভাবতেই কখন যে ঘুমের দেশে চলে গেলাম বুঝতেই পারি নাই। হঠাৎ আম্মুটাকে ঘুম ভেঙে গেল, বুঝতে বাকি রইল না সকাল হয়ে গেছে। মরার মতো ঘুমাস নাকি? এত ডাকছি শুনতে পাস না? উঠ বলছি। হবু শ্বশুর বাড়িতে এত ঘুমালে লোকে কি বলবে? আমি উঠলাম আর আম্মু হাত ধরে আমার পাশে বসালাম আর বললাম, আম্মু তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ জানি, আর কিছু বলতে হবে না। মানে তুমি কি করে জানো? তোর হবু বউ আমাকে সব খুলে বলেছে, আর আমি এটাও জানি ওর থেকে বেশি তোকে কেউ ভালোবাসতে পারবে না রে বাবা। একটা মেয়ের মোনাজাতে থাকাটা যে কতটা সৌভাগ্যের ব্যাপার তা তুই কোনো দিন বুঝবি না। আর কিছু বললাম না। আজ খুব সুখী মনে হচ্ছে নিজেকে, মনে হয় আমার জীবন পূর্ণতা পেয়েছে। আচ্ছা শোন, তুই শহরে যা আর বৌমার জন্য কিছু গয়নাগাটি কিনে নিয়ে আয়। ওকে। তারপর আম্মু চলে গেল। আমি ওঠে ফ্রেশ হয়ে নিলাম। আম্মু সে ঘরে নাস্তা দিয়ে গেল। তারপর নাস্তা করে আম্মু আঙ্কেল আন্টির কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম শহরে যাওয়ার উদ্দেশ্যে। এর মাঝে ওকে দেখিনি, হয়তো পরিবারের সবাই সম্মতি দিয়েছে, খুব ভালো হয়েছে। এমন মেয়ে যদি প্রতিটা ঘরে হয় তাহলে আজ প্রতিটা বাবা মা তাদের সন্তানদের নিয়ে গর্ব করতে পারত। এখন আপন মনে গাড়ি চালাচ্ছি, তবু পিজিটার কথা মনে পড়ছে। 2 দিন ওকে থাকতে না পারাটা এখন আমার কাছে পাহাড় সমান কষ্ট মনে হচ্ছে। বুকের ভেতরটা হাহাকার উঠে গেছে। হঠাৎ করে পকেটে রাখা ফোনটা টুং করে বেজে উঠল। মেসেজ আসছে, কিন্তু কে দিল বুঝতে পারছি না। আম্মু তো কোনোদিন মেসেজ দেয় না, ডিরেক্ট কল দেয়। তাই আর কিছু না ভেবে গাড়িটা এক সাইডে দাঁড় করালাম। তারপর পকেট থেকে ফোনটা বের করলাম। মেসেজটা দেখে আমার মন যেন খুশিতে নাচতে শুরু করলো, কারণ মেসেজটা পিচ্ছি ছিল। লিখেছিল, সাবধানে যাবেন আর গাড়ি আস্তে চালাবেন, ঠিক সময় খেয়ে নেবেন। আপনার জন্য আজ থেকে আমিও না খেয়ে থাকবো, যতক্ষণ না জানতে পারবো আপনি খেয়েছেন কিনা ততক্ষণ আমিও কিছু খাবো না। আর হ্যাঁ, রাস্তায় মেয়েদের দিকে একদম তাকাবেন না, তাকালে চোখ তুলে ফেলবো। আর তাহলে আপনাকে বিয়ে করব, কারণ আমি চাই না আমার ভালোবাসার ভাগ কাউকে দিতে, শুধু আমার জন্য তুলে রাখবেন। নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।
মেসেজটা দেখে চোখের কোনো জল জমে গেল। এত সুখ কপালে শুইবে তো? সত্যি একটা পাগলি। মেসেজের রিপ্লাই দিতে গিয়ে ভাবলাম রিপ্লাই দেওয়াটা কি ঠিক হবে নাকি চিন্তায় পড়ে গেলাম। ও তো বলেছিল কোনো কথা না বলতে। ভাবছিলাম কি করা যায়। এমন সময় একটা বুদ্ধি এলো, এর জন্য একটা গিফট দিব। তবে সেটা বাসরাতে দিব বলেই গাড়ি স্টার্ট দিলাম। গাড়ি চলছে আপন গতিতে, আর মনের মধ্যে পিচিটার জন্য টান বেড়েই চলেছে। ইচ্ছে হচ্ছে এক্ষুনি দৌড়ে ওর কাছে চলে যাই, কিন্তু কি করব, আমার হাত পা বাঁধা, চাইলেও যেতে পারবো না। পিচিটা একটা ইচ্ছে প্রকাশ করেছে, আর আমি যদি তা পূরণ করার না পারি তাহলে কি করে ওর ভালোবাসা পাবো? যতটাই কষ্ট হোক না কেন, আমি আর একদিন ওর থেকে দূরে থাকবো। আপন মনে ওর কথা ভেবে গাড়ি চালাচ্ছিলাম। প্রথমে ঢাকা এসে আগে অফিসে গেলাম, একটু রেস্ট নিলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12টা বেজে গেছে। আজ বাদে কাল আমার বিয়ে, অথচ কাউকে ইনভাইট করি নাই। কেউ জানে না যে আমার বিয়ে ঠিক হয়েছে। যদি পিচিটা মানে না করতো তাহলে এতক্ষণে সবাই মেনে যেত। যাই হোক, সেসব নিয়ে ভাবছি না। রাতের মধ্যে আমার গ্রামের বাড়িতে কি ফিরতে হবে, কিন্তু ওদের বাসা যাওয়া যাবে না, নিজেদের বাসায় গিয়ে উঠতে হবে। আর সেখানে একটা রাত একাই কাটাতে হবে। অপেক্ষা করছি কখন আর একটা দিন পার হবে। অপেক্ষা করা যে কতটা কষ্টের তা সেই জানে যে মনে থেকে কাউকে ভালোবাসতে জানে, আর যে ভালোবাসতে জানে সে অপেক্ষা করতেও জানে। অফিস থেকে ম্যানেজার সাহেব সব কাজকর্ম বুঝিয়ে দিয়ে আমি বেরিয়ে পড়লাম শপিংয়ে যাওয়ার উদ্দেশ্যে। অফিসের পাশেই খুব বড় একটা শপিং মল আছে, তাই চলে গেলাম। খুব সুন্দর শাড়ি দেখতে পাচ্ছিলাম। আমার তো নীল রং বেশি পছন্দ, তাই খুব সুন্দর দেখে একটা নীল শাড়ি কিনলাম। জানি ওর পছন্দ হবে কি না, কিন্তু আমার কাছে বেশ লাগছে। তারপর আরও বেশি কিছু কেনাকাটি করলাম। আম্মুর কথা মতো কিছু গয়নাও কিনলাম। আম্মুর আসার আগে কী কী গয়না লাগবে তার একটা লিস্ট লিখে দিয়েছিল, তাই কিনতে অসুবিধা লেখো। কারণ আম্মু ভালো করে জানে আমার গয়না সম্পর্কে তেমন ধারণা নেই। কেনাকাটা করে শপিং মল থেকে বেরিয়ে পড়লাম। ঘড়ির দিকে তাকাতে আমি অবাক, চোখ কপালে উঠে গেল। শপিং করতে করতে কখন যে 2টা বেজে গেল বুঝতে পারলাম না। মনে হয় এখনো মা জননী খায় নাই। আমি জানি আমি দুপুরে যতক্ষণ না খাবো ততক্ষণ একজন না খেয়ে থাকবেই, আর সে হলো আমার আম্মু। আবার আজকে থেকে নাকি পিচিটাও না খেয়ে থাকবে আমার জন্য। এমন করলে কি চলে? একজনের জন্য সবাই না খেয়ে থাকবে। নিজেকে নিজেই গালাগাল করতে লাগলাম। আমার খুব ক্ষুধা লেগে গেছে, তাই প্রথমে গিয়ে একটা রেস্টুরেন্টে প্রবেশ করলাম। খাবারের অর্ডার দিতেই ফোনটা বেজে উঠলো। বুঝতে পারলাম এটা আমার আম্মু ছাড়া কেউ দেয়নি, তাই তাড়াতাড়ি ফোনটা রিসিভ করলাম। হ্যালো বলতেই আম্মু বলল, কিরে বাবা, কিছু খেয়েছিস? হেই তো আম্মু, মাত্র খেতে বসলাম, তুমি খেয়ে নাও। আচ্ছা তুই খেয়ে নিস, আর সাবধানে আসিস কিন্তু। আচ্ছা, কিন্তু আমি যে তোমার হাতে ছাড়া খেতে পারি না সেটা তো তুমি ভালো করে জানো। এখন তো এটা বলছিস, আজ বাদে কাল বউ আসলে তখন মায়ের হাতের খাবার খেতে ভালো লাগবে না, তখন বউয়ের হাতে খেতে ভালো লাগবে। এমনটা কখনো হবে না। আমি সবসময় তোমার হাতেই খেতে চাই। হয়েছে, আর বলতে হবে না, চুপচাপ খেয়ে নে। ঠিক আছে, এবার একটু সাহস নিয়ে আম্মুকে বললাম। আম্মু খেয়েছে। আম্মু আমার কথা শুনে হাসতে হাসতে বলল, না, তোরও খাইনি। আমাকে বলছে যতক্ষণ তুই না খাবি ততক্ষণও খাবে না। এবার একটু শরম লাগলো। তাতে কি হয়েছে? মাই তো, ও তো সব জানেন। তাই আবার একটু সাহস নিয়ে বললাম, আম্মু তুমি ওকে ডেকে বলো খেয়ে নিতে, যাতে আমি শুনতে পাই। বাবা, আমার ছেলে দেখি 2 দিনে বউ পাগল হয়ে গেছে। এ মানে আম্মু, আমার যে এখন শরম লাগছে তা আম্মু ঠিকই বুঝতে পেরেছে। তা আম্মু বলল, হয়েছে, থাক, আর লজ্জা পেতে হবে না। না, এখনই বলছি। তারপর আম্মু জান্নাতকে ডাকতে লাগলেন। জান্নাত মা, জান্নাত, এদিকে আয় তো। জি আন্টি, আসছি। কি রে মা, আসপাতে কাল আমার ছেলের বউ হবি, আর তুই এখনো আন্টি বলে ডাকছিস? আম্মু বলে ডাকতে পারিস না? আচ্ছা আম্মু বলে ডাকবো। এখন যা, খেয়ে নে। না মানে আম্মু, উনি খেয়েছেন। উনি খেয়েছে, এখন যা, তুই খেয়ে নে। তো দুপুর গড়িয়ে বিকেল হতে চললো। উনি এখন কোথায়? ঠিকমতো শহরে পৌঁছেছেন তো? হ্যাঁ, উনি ঠিক মতো শহরে পৌঁছেছে। এবার যা, তুই খেয়ে নে।
আর চিন্তা করতে হবে না। আচ্ছা আম্মু, আপনি খাবেন না? আপনিও তো সেই সকাল থেকে কিছু খাননি। হ্যাঁ, তুই যা, আমি আসছি। তারপর জান্নাত চলে গেল আর আম্মু আমাকে বলল, হয়েছে, এবার খুশি তো? এবার তুইও একটু খেয়ে নে, আসার সময় সাবধানে আসবি। ঠিক আছে আম্মু, তাই হবে। তারপর আম্মু ফোন রেখে দিল আর আমি খাবার টেবিলে বসে বসে ওর এইমাত্র কথা বলাগুলো রেকর্ড করে নিয়েছি। ওর এইটুকু কথা বলাগুলো আবার শুনলাম, খুব ভালো লাগছে। অজানা খুশির ঝড় বইছে। প্রতিবারই ওর প্রেমে পড়ে যাই ওর কথাগুলো শুনে। ওর জন্য ভালোবাসা এতটাই বেড়েছে যে এখন প্রতিটা মুহূর্তে মনে পড়ে। ওর কথা ভাবতে ভাবতে খাওয়া শেষ করলাম। মায়ের হাতে খাওয়া ছাড়া ভালো লাগে না, কোনো রকম খেলাম। তারপর বিল পরিশোধ করে বেরিয়ে পড়লাম সেখান থেকে। অফিসে চলে গেলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর আমি সাধারণত সব সময় বাসায় গিয়ে 2-3 ঘন্টা ঘুমাই। আজকে আর বাসায় গেলাম না। কেবিনে এসে চেয়ারে বসে গা হেলান দিয়ে শুয়ে রইলাম। কখন যে ঘুমিয়ে গেলাম বুঝতেও পারিনি। ম্যানেজার সাহেব এসে ঘুমের 12টা বাজিয়ে দিল। তিনি এসেছিলেন একটা ফাইল সই করে নিতে। কেয়ার করা ঘুম ত্যাগ করলাম। তারপর ফাইল দেখে সই করে দিলাম। তারপর ম্যানেজার সাহেবকে বললাম, আমি কয়েকদিনের জন্য গ্রামের বাড়িতে যাচ্ছি, তো আমার অবর্তমানে সব কিছু দেখে শুনে রাখবেন। আমি 5টা বাজে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম গ্রামে যাওয়ার উদ্দেশ্যে। যেতে যেতে চারদিকে অন্ধকার ঘনিয়ে আসলো। সন্ধ্যা হয়ে রাত 9টায় বাসায় এসে পৌঁছালাম। তারপর বাসায় ঢুকে সোফায় বসে পড়লো। তারপর আম্মুকে ফোন দিলাম। রিসিভ করার পর বললাম, আম্মু আমি বাসে চলে এসেছি, তুমি এগুলো নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। আমি লোক পাঠিয়ে দিচ্ছি, তুই ওনাদেরকে সব বুঝিয়ে বলে দিস। আর শোন, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি কিছু খেয়ে নে। আচ্ছা আম্মু। তারপর আম্মু ফোনটা কেটে দিল। আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হতে হতে দেখি 10টা বেজে গেছে। খুব ক্ষুধা পেয়েছে, তাই কিচেনে যাচ্ছি। এমন সময় দরজায় বেল বাজছিল। হয়তো আম্মু লোক পাঠিয়েছে। দরজা খুলে দেখলাম খালামণিদের বাসার দারোয়ান কাকা এসেছে। ওনাকে আমরা ছোট থেকে কাকা বলেই ডাকি। ওদের বাসায় অনেক দিন ধরে দারোয়ানের চাকরি করছে। যাই হোক, এবার ওনাকে সব বুঝিয়ে দিলাম। তারপর ওনারা চলে গেল। তারপর আমিও কিচেনে ফলমূল রাখা ছিল, সেগুলো খেলাম। তারপর নিজের রুমে চলে এলাম। এসেই রুমে গা হেলান দিয়ে শুয়ে রইলাম। বাইরে চাঁদের আলো সোজা জানালা দিয়ে মুখের উপর এসে পড়েছে। চাঁদের দিকে তাকিয়ে ভাবছি, আচ্ছা আমি যেমন সারাক্ষণ তার কথা চিন্তায় বিভোর থাকি, ও কি আমার কথা সারাক্ষণ ভাবে? হয়তো ভাবে। এত ভালোবাসে যখন, ভাববে হয়তো। শুধু একটা বদ অভ্যেস, মনে কথা কাউকে জানতে বা বুঝতে দেয় না। মনের কথা মনেই চেপে রাখে। আচ্ছা এখন কি ও জেগে আছে? এখন কি আমার কথা ভাবছে? হঠাৎ করে না খেয়ে থাকার কথাটা মনে পড়ে গেল। ইস, ভুলে গিয়েছিলাম। এই কথাটা তো ওকে জানাতে হবে যে আমি খেয়ে নিয়েছি, না হলে তো না খেয়ে পুরো রাতটা পার করবে। তাড়াতাড়ি আম্মুকে ফোন দিলাম। রিসিভ করার পর আম্মুকে বললাম, আম্মু তুমি খেয়েছো? তুই খেয়েছিস? আম্মু আমি খেয়েছি, এবার তোমারও খেয়ে নাও প্লিজ। ঠিক আছে, তাহলে এখন ঘুমিয়ে পড়। আচ্ছা। কল কেটে দিল। যাক বাবা, ভাগ্যিস মনে পড়লো, না হলে মনে হয় সারা রাত দুটি মানুষ না খেয়েই থাকতো। তারপর কখন যে ঘুমিয়ে পড়লাম মনেই নাই। ভোরের দিকে মোবাইলটা হঠাৎ টুং টুং করে বাজতে শুরু করলো। মনে হয় অফিস থেকে এসেছে। কিছুক্ষণ পর মেসেজ আসা বন্ধ হয়ে গেল, কিন্তু ফোন বাজতে শুরু করলো। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি জান্নাতের নাম্বার। লাফ মেরে উঠে বিছানায় বসে পড়লাম। দেরি না, কলটা রিসিভ করলাম। হ্যালো বলার সাথে সাথেই কলটা কেটে দিল। মন চাচ্ছিল ফোনটা আছাড় মারি। আবার টুং করে মেসেজ আসলো। সিন করে দেখি একটানা 4টা মেসেজ আসলো। সে বলছে, আসসালামু আলাইকুম। অনেক তো ঘুমিয়েছেন, এবার উঠুন, যান গিয়ে নামাজ পড়ে আসুন। আজ থেকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, না হলে বিয়ে করবো না বলে দিলাম। শেষ মেসেজ ছিল, ওই আপনি কল রিসিভ করলেন কেন? আমি আপনাকে ফোন দিছি আপনাকে জাগানোর জন্য, কথা বলার জন্য নয়। যান গিয়ে নামাজ পড়ে আসুন। আর নামাজ পড়ে এসে ঘুমাবেন না, একটু হাঁটাহাঁটি করবেন, শরীরের ক্লান্তি দূর হবে। আর ঠিকমতো নাস্তা খেয়ে নেবেন। আল্লাহ হাফেজ। মেসেজগুলো পড়েই হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল। মনে পিছিটা জেনে গেছে আমি ওর প্রতি দুর্বল হয়ে গেছি। তাই তো এটা করেন ওটা করেন, না হলে বিয়ে করব না বলে হুমকি দেয়। যাক, যা বলছে ভালোর জন্যই বলছে।
এমন একজন জীবনসঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার, যে সকালে ঘুম থেকে তুলে বলবে যাও নামাজ পড়ে আসো। তারপর আর কিছু না ভেবে হাসি মুখে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়া শেষে আমাদের বাড়ির পিছনে মাঠে খোলা হাওয়ায় হাঁটাহাঁটি করছিলাম। সকালে এই মনোমুগ্ধকর হাওয়া মনের মাঝে এক অন্যরকম অনুভূতি তৈরি করে, কিন্তু সেটা কি বুঝতে পারিনি। হঠাৎ মনের মাঝে খেয়াল এলো, যদি এখন পিচ্চিটা যদি আমার সাথে থাকতো, দুজনে একসাথে হাত ধরে থাকতাম, ভালো লাগতো। ভাবতে আমার মনটা খুশিতে নাচতে লাগলো। তখন মনে মনে নিয়ত করলাম, বিয়ের পর প্রতিদিন ওকে নিয়ে বাহিরে খোলা বাসাতে হাঁটাহাঁটি করব। এসব ভাবছি, এমন সময় কে যেন পেছন থেকে সালাম দিল। পিছনে তাকিয়ে দেখি, আসসালামু আলাইকুম। বেশি অবাক হইনি, কারণ এটা ছিল রিয়া জান্নাতের সাথে আগে পড়াশোনা করত। সে কালো বোরকা পরে আছে, ম্যাচিং করা মোজা দেখতে খুব সুন্দর লাগছে। আমি তার সালামে জবাব দিলাম এবং বললাম, আরে রিয়া, তুমি এত সকালে কোথায় যাচ্ছ? প্রাইভেট পড়তে যাচ্ছি দুলাভাই। ও আচ্ছা, তো স্কুল কখন যাবে? 8:30টায় স্কুলের ক্লাস শুরু হয়, এতক্ষণ স্যারের কাছে কোচিং করি। ঠিক আছে, সাবধানে যাও। আচ্ছা, যদি কিছু মনে না করেন তাহলে একটা সাহায্য করবেন? মনে করার কি আছে, বল, কি সাহায্য করতে পারি? আমাকে একটু এগিয়ে দিয়ে আসবেন স্যারদের বাসা পর্যন্ত। আসলে ওখানে কিছু বখাটে ছেলে আমাকে প্রতিদিন জ্বালাতন করে। কি এত বড় সাহস? চলো দেখি কে তোমাকে ডিস্টার্ব করে। তারপর রিয়া কিছু না বলে হাঁটা শুরু করলো। আমিও তার পিছনে হাঁটা ধরলাম। কিছুক্ষণ পর একটা জায়গায় এসে দাঁড়ালাম। পাশে স্যারদের বাসা, আর রাস্তার ওপারে কিছু পোলাপান দাঁড়িয়ে আছে। দেখে বোঝাই যায় 9, 10-এ পড়ে। তারপর রিয়া আমাকে বলল, দুলাভাই, ওই ছেলেগুলোই আমাকে প্রতিদিন ডিস্টার্ব করে। আচ্ছা তুমি ভিতরে যাও, মন দিয়ে পড়াশোনা করো, আমি ওদের দেখছি, আর তোমাকে এই স্কুলে দিয়ে আসবো আজকে। ঠিক আছে দুলাভাই। তারপর রিয়া ভিতরে চলে গেল, আর আমি ছেলেগুলোর কাছে গেলাম। বাচ্চা ছেলে, এই বয়সে এমন করবেই, স্বাভাবিক। তাই বেশি কিছু বলি নাই, ভালোভাবে বুঝেলাম, মেনে গেল। দেখতে দেখতে 8টা বেজে গেল। রিয়া কোচিং থেকে বের হলো। তারপর আমাকে বলল, কি ব্যাপার দুলাভাই, কি বলছে ওরা? আমি ভাবলাম রিয়াকে একটু রাগাই, তাই বললাম, ওরা বলল তুমি নাকি ওদের মধ্যে একজনকে ভালোবাসো। কি এত বড় সাহস আমার নামে মিথ্যে বলা! দাঁড়ান, আজকে ওদের উচিত শিক্ষা দেব। এই বলে রিয়া হাঁটা শুরু করলো, আর আমি পরিস্থিতি হাতে বাহিরে যাওয়ার আগেই ওর পথ আটকে দাঁড়াই। দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছি। এমন সময় রিয়া আমাকে ধমক দিয়ে বলল, আপনি কেমন দুলাভাই? হ্যাঁ, ওরা আপনার শালিকার নামে মিথ্যে অপবাদ দিল আর আপনি হাসছেন? আরও ওরা তোমার নামে মিথ্যা অপবাদ দেয় নাই, আমি তোমার সাথে একটু মজা করলাম আর কি। কি, আপনি এমনটা করতে পারলেন? দাঁড়ান, বাসায় জান্নাতের কাছে বিচার দিব আপনার নামে। হ্যাঁ, কি বলছো? আমি তো একটু মজা করলাম, এখানে তোমার জান্নাতকে টানার কি দরকার? ফাইজলামো করার আগে মনে ছিল না? আচ্ছা সরি, এরপর থেকে আর মজা করব না। তবু তুমি জান্নাতকে কিছু বলিও না। ওকে, তবে এক শর্তে। শর্ত মানলে জান্নাতকে কিছু বলবো না। কি শর্ত বলো? 1000 টাকা দিন, তাহলে বলবো না। এত টাকা দিয়ে কি করবে তুমি? যা ইচ্ছে তাই করব। আপনাকে দিতে বলছি, দেন, না হলে। এভাবে টাকা হাতে নেওয়া কি ঠিক হচ্ছে? দিবেন কিনা তা বলুন। দিচ্ছি তো, এত রাগ দেখাও কেন? কিছুই করার নাই। অবশেষে মানিব্যাগ থেকে সকাল সকাল 1000 টাকা খরচ হয়ে গেল। টাকা হাতে দিতে রিয়া বলল, চলুন, এবার আমাকে স্কুল পর্যন্ত এগিয়ে দিয়ে আসুন। চলো। তারপর দুজনে হাঁটতে হাঁটতে কথা বলছিলাম, কখন যে স্কুলের সামনে এসে গেছি টের পেলাম না। তারপর রিয়া বলল, আচ্ছা দুলাভাই, আপনি সকালে নাস্তা করেছেন? না, এখনো করিনি, বাসায় গিয়ে করে নিব। তারপর রিয়া ব্যাগ থেকে একটা বক্স বের করলো এবং আমার হাতে দিয়ে বলল, এই নিন, এখানে জান্নাত নাস্তা বানিয়ে পাঠিয়েছে। আমাকে বলল আপনাকে দিয়ে দিতে, খেয়ে নেবেন। আচ্ছা। তারপর রিয়া স্কুলে চলে গেল।
আমি বক্সটা হাতে করে নিয়ে খুশিতে হাসতে হাসতে বাড়িতে চলে এলাম এবং টেবিলে বসে হবু বউয়ের দেওয়া নাস্তাগুলো সেরে নিলাম। বিছানায় গা হেলান দিয়ে ভাবছিলাম কাল আমার বিয়ে, কেমন একটা ফিলিংস অনুভব করছি, একটু লজ্জাও লাগছিল। এসব ভাবতেই তারপর আম্মুর সাথে একটু ফোনে কথা বলে নিলাম। আগামীকাল আমাদের বিয়ে, সকাল 10টার দিকে। কাজী অফিসে বিয়ে হবে আর খাওয়া দাওয়ার ব্যবস্থা জান্নাতের বাসায়। কিছু ফকির মিসকিন আর এতিমদের খাওয়ানোর কথা বলছে। যাক, ভালোই হয়েছে, অন্তত গরিবদের খাইয়ে যদি কিছু নেকি অর্জন করা যায় তাহলে তো খুবই ভালো। আর সুখের হবে আমাদের সংসার, জীবন, ইনশাআল্লাহ। মোবাইলে ফেসবুক চালাতে চালাতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারি নাই। হঠাৎ ঘুম ভেঙে গেল, বিছানা থেকে লাফ দিয়ে উঠলাম। জীবনে প্রথম দুঃস্বপ্ন দেখলাম। আমার মাথা বেয়ে ঘাম ঝরতে শুরু করলো। তাড়াতাড়ি করে এক গ্লাস পানি খেয়ে নিলাম। হঠাৎ ঘুমিয়ে পড়ায় দুঃস্বপ্ন দেখে চমকে উঠলাম। দুঃস্বপ্ন হলো আমার হবু বউকে নিয়ে। হঠাৎ ও আমার স্বপ্নে এলো, কিন্তু সে একটা বিছানায় বসে ছটফট করছে আর জোরে জোরে কান্না করছে। আমি কাছে গিয়ে ওর হাতটি ধরায় তার কান্না থেমে গেল, সে জ্ঞান হারিয়ে ফেলল। তারপর ওকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। কেন জানি না হঠাৎ এমন স্বপ্ন দেখলাম, বুকের ভিতর ধুপ করে উঠল, চোখের নিচে নোনা জল জমতে লাগলো। কেন এত ভয় করছে আমার? তবে কি সে আমাকে ছেড়ে চলে যাবে? সত্যি কি আমি তাকে সারা জীবনের জন্য আপন করে পাবো না? এসব ভাবতে ভাবতেই বুকের মাঝে ঠিক বাম দিকটার হৃৎপিণ্ডে ব্যথা অনুভব করলাম। এখন আমার ওকে নিয়ে ভাবতে ভয় করছে। যদি স্বপ্নটা সত্যি হয় তাহলে আমি কি করব? তাকে যে এই 2 দিনে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি। এখন যদি ওকে না পাই তাহলে দিশেহারা হয়ে যাব। আর কিছু ভাবতে পারলাম না, সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছিল। আমি আম্মুকে ফোন দিলাম, একটু কথা বলে নিলাম, ওর ব্যাপারে খোঁজ খবর নিলাম। আম্মু সব কিছু ঠিক আছে, চিন্তা করার কোনো দরকার নেই। আম্মুকে স্বপ্নের কথাটা বললাম। আম্মু হেসে বলল, স্বপ্ন কখনো সত্যি হয় না, কিন্তু আমার মনের ভিতর কেমন যেন ভয় হচ্ছিল। আম্মুর সাথে কথা বলার পর ভয়টা দূর হলো। দেখতে দেখতে সময় পার হয়ে গেল, দুজন দুই দিকে, অথচ খেয়ালি পনায় মিশে একাকার হয়ে রয়েছে। তবে কি এটাই ভালোবাসার লক্ষণ? শুনছিলাম প্রেমে পড়লে নাকি সবকিছু রঙিন লাগে। রাতের আকাশে তারার মেলা দেখে মনে হচ্ছে হয়তো এই প্রান্তে বসে সে আমার চিন্তায় ডুবে রয়েছে। ভাবতে ভাবতেই সকাল হয়ে গেল। আমি তো পিচ্ছি ছেলে, তাই তেমন একটা বর সাজানো হলো না। অফিসে যেভাবে যাই সেভাবেই কাজী অফিসে গেলাম। সবাই উপস্থিত, শুধু কাজী সাহেবের কাজটাই বাকি। এখন আমার পাশে বসে আছে আমার পিচ্ছি বউটা। জানি না কেমন লাগছে ওর মুখ। ভঙ্গি দেখে বোঝার উপায় নেই যে সে লজ্জা পাচ্ছে নাকি, কারণ সে পুরোপুরি পর্দায় নিজেকে আড়াল করে রেখেছে। পিছন থেকে রিয়া চিমটি মেরে বলল, দুলা ভাই, যদি আমার বান্ধবীকে আপনি কষ্ট দেন তাহলে কিন্তু আপনার খবর আছে। আসলে রিয়া একটু বেশি পাক না, সবসময় মজা করে, কিন্তু মনটা খুব ভালো। আমি রিয়ার কথা শুনে হাসি আটকে রাখতে পারলাম না, তাই হাসতে হাসতে বললাম, এতটা সুখে রাখবো যে পাড়া প্রতিবেশীরা বলে পুড়ে মরবে। তারপর আর কোনো কথা বললাম না। তারপর ওর দিকে আর চোখে তাকাচ্ছিলাম, কিন্তু আমার মনে হয় না যে ও আমার দিকে একবারও তাকিয়েছে। চুপ করে মূর্তির মতো বসে আছে। অবশেষে কাজী সাহেব বিয়েটা পড়িয়ে দিলেন। শুরু হলো নতুন এক জীবন। আমার একার জীবনে নতুন জীবন যোগদান হয়েছে। আম্মুর কাছে গিয়ে সালাম করলাম দুজনেই। তারপর শ্বশুর শাশুড়ি মাকে সালাম করলাম। পাশে রিয়াই দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। জিজ্ঞেস করলাম, হাসছো কেন? রিয়া হাসতে হাসতে বলল, আজ যদি আমি তোমাদের মতো বড় হতাম তাহলে তোমরাও আমার পায়ে ধরে সালাম করতে। রিয়ার কথা শুনে সবাই হাসতে লাগলো, কিন্তু পিচ্চিটা যে কেমন আর চোখে তাকিয়ে আছে রিয়ার দিকে, এমন মনে হলো যেন ওর বিন্দু পরিমাণ হাসি পায় নাই। রিয়াকে ফিসফিস করে জিজ্ঞেস করলাম, হ্যাঁ, তোমার বান্ধবীর মুড অফ কেন? আপনার উপর রাগ করেছে হয়তো। ও মা, কি বলছো? কেন রাগ করবে? সেটা তো আমি জানি না, আপনি জান্নাতকে গিয়ে জিজ্ঞেস করে দেখেন। আচ্ছা, ওর রাগ ভাঙাবো কি করে? বেশি কিছু না, একগুচ্ছ গোলাপ ফুল নিয়ে দিয়ে হাতে ধরিয়ে দেবেন, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। জান্নাতের গোলাপ ফুল খুব পছন্দ। সত্যি? এতেই হয়ে যাবে? হুম।
তারপর সবাই মিলে বাসায় চলে এলাম। সেখানে কিছু গরিবদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে, কিছু রিলেটিভরাও রয়েছে। আমি কিছু গরিবদের খাবার সার্ভ করে দিলাম। সবার খাওয়া দাওয়া শেষ হতে হতে বিকেল হয়ে গেল। আমরা তারপর বিদায় নিলাম। জান্নাতের বাসা থেকে পিচ্চিটা অনেক কান্নাকাটি করছিল আসার সময়। মোটেও ভালো দেখায় না কাঁদলে তাকে। এখন গাড়িতে বসে আছি, পিচ্চিটা আর আমি পিছনে বসে আছি, আর আম্মু সামনে। পিচ্চিটা এখনও কান্না করছে, কাঁদতে কাঁদতে বুকটা মলিন হয়ে গেছে। তাই আমি ওকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, এই যে এত কান্না করতে হবে না, তোমার যখন বাড়িতে আসতে মন চাইবে আমাকে বলবা, আমি দিয়ে যাব। এখন কান্না থামাও। তারপর আমি ওর চোখের পানি মুছে দিলাম। তবুও কেঁদেই চলেছে, চোখের পানি যেন শেষ হয় না। আম্মুর কান্না দেখে বলল, আরে মা, তুই কাঁদছিস কেন? তুই তো আমার বৌমা হয়ে আমাদের বাড়িতে যাচ্ছিস। তুই আমার বোনের মেয়ে, তাই তুই আমারও মেয়ে। আর তোর যখন মন চাইবে তোর বাবা মাকে দেখতে আসতে পারিস। ফুয়াদ তোকে নিয়ে আসবে রে। ফুয়াদ, আনবি না? হ্যাঁ আম্মু। তারপর অনেক বুঝিয়ে সুজিয়ে কান্না থামালাম। তবু এতদিন পর মা বাবাকে ছেড়ে যাচ্ছে, কষ্ট তো হবেই। তাই আমি আর কিছুই বলিনি। কিন্তু ও যে নীরবে কান্না করছে তা আমি জানি। আমি কোনো কথা না বলে হাত বাড়িয়ে ওর চোখের পানি মুছে দিলাম। চোখটা কেমন লালচে হয়ে গেছে। আমি ওর চোখের পানি মুছে দেওয়ায় কেমন যে মায়াবী নজরে তাকিয়ে আছে আমার দিকে। ওর চোখে চোখ রাখতেই ওর চোখের নেশায় পড়ে গেলাম। আমিও তাকিয়ে আছি এক নজরে। সে আর কোনো কথা না বলে আমার ডান হাতটা জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখলো। আমি একটু অবাক হলাম, হঠাৎ হাত ধরলো তো, তাই আর কি। এমনিতেও রেস্ট দরকার। আমিও কিছুই বললাম না। চোখ বুজে হাত ধরে কাঁধে মাথা রেখে বসে আছে। ঘুমিয়ে তো যায়নি, হয়তো চোখ বুজে কিছু একটা ভাবছে। কি ভাবছে যদি বুঝতে পারতাম তাহলে হয়তো ওর মনের কষ্টটা বুঝতে পারতাম। রাত প্রায় 9টা বেজে গেছে। আমরা বাসায় এসে পৌঁছে গেলাম। বাসাটা আগে থেকে সাজিয়ে রেখেছিলাম। গাড়ি থেকে আগে আমি নামলাম, আম্মুকে নামালাম। আম্মু নামতে আমাকে বলল, যা বাবা, বৌমাকে কোলে তুলে ঘরে নিয়ে যা। আম্মুর কথা শুনে অবাক হয়ে আম্মুকে বললাম, কোলে নিতে হবে কেন? এটা আমাদের বাড়ির নিয়ম, নতুন বউকে কোলে তুলে ঘরে নিয়ে যেতে হয়। তাই যা বলছিস সেটা কর। কি আর করার, আম্মুর আদেশ পালন করতেই হবে। তাই আমি ঘুরে গিয়ে ও পাশের ডোর খুলে বললাম, নামুন। জান্নাত কোনো কথা না বলে উঠে দাঁড়ালো, আর আমি সাথে সাথে কোলে তুলে নিলাম। এতে জান্নাত কিছুটা লজ্জা বোধ করলো, আর সে চোখ বন্ধ করে রইল। তারপর তাকে রুমে বসিয়ে দিয়ে বাহিরে চলে এলাম। গাড়ি থেকে কিছু জিনিসপত্র ড্রাইভার দিয়ে গেল, যা ওর জন্য গিফট হিসেবে এনেছিলাম। তারপর আমি সোফাতে বসে পড়লাম। এমন সময় আম্মু এসে যা বলল, কি রে, এখানে বসে আছিস যে? যা ঘরে যা। আচ্ছা আম্মু। আর আমি কিছুক্ষণ এভাবেই বসে রইলাম আর ভাবছি, হালা ড্রাইভার আসে না কেন? ফুল আনতে গিয়ে কি হাওয়া হয়ে গেল নাকি? কি জানি পায় নাকি, না পেলে তো আমি শেষ। এমনিতে 11টা বেজে গেছে। ঢাকা শহরে তো এখন দোকানপাট খোলা থাকে, তাহলে দেরি হচ্ছে কেন? কিছুক্ষণ পর ড্রাইভার এসে তাড়াতাড়ি ফুলগুলো দিল। আমি খুশি হয়ে আমি ফুলগুলো হাতে নিলাম। তারপর পকেট থেকে মানিব্যাগ বের করে ড্রাইভারকে 1500 টাকা বকশিশ দিলাম। ড্রাইভার খুশি মনে চলে গেল। তারপর আমি দেরি না করে ফুল আর গিফটের বক্সটা হাতে নিয়ে রুমের দিকে এগোতে লাগলাম। বুকের ভেতরটা ধুকধুক করতে লাগলো। দরজার সাথে ধমকে দাঁড়িয়ে রইলাম। দীর্ঘশ্বাস ছেড়ে আস্তে আস্তে রুমের ভিতরে ঢুকলাম। রুমের ভিতরে ঢুকে তো অবাক। রুমের ভিতরে ঢুকতেই আমি জান্নাত বিছানা থেকে উঠে আমার কাছে এলো। তারপর দেখলাম আমার পা ছুঁয়ে সালাম করতে লাগলো। আমি খানিকটা পিছিয়ে গিয়ে বললাম, আরে আরে কি করছো? কেন সালাম করলাম? এটা সব স্ত্রীর কর্তব্য, তার স্বামীর সালাম করা। ও আচ্ছা, কিন্তু তোমার স্থান আমার পায় না, আমার বুকে। তাই? কিন্তু আচ্ছা, আপনি এক হাত পেছনে রেখেছেন কেন? আর এই হাতে এই বক্স কিসের? এই নাও, এটা ধরো। এই বলে বক্সটা ওর হাতে দিলাম। ও কিছুটা ভ্রু কুঁচকে জবাব দিল, কি এটাতে? দেখেই নাও। তারপর জান্নাত বক্সটা খুলতে লাগলো। খুলে দেখতেই জান্নাত আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে।
কারণ বক্সের ভিতরে রাখা আছে 2 সেট বোরকা, জান্নাতের পছন্দের কালারের, আর একটা কোরআন শরীফ, তসবিহ আর প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী। আর কিছু অর্থ ছিল। আমি জান্নাতের দিকে তাকিয়ে বললাম, পছন্দ হয়েছে? জান্নাত কিছু বলছে না, চুপ করে বক্সে রাখা ছিল জিনিসগুলো হাত দিয়ে দেখছে। তাই আবার জিজ্ঞেস করলাম, কি হলো, কিছু বলছো না কেন? পছন্দ হয় নাই তোমার? সে আমার দিকে নজর তুলে তাকাতেই আমার বুকের ভিতরে ঢুক করে উঠল। সে আবারও কাঁদছে, আর চোখে জলে স্পষ্ট দেখতে পাচ্ছি আমি। একটু ঘাবড়ে গেলাম, আর কিছুটা ভ্রু কুচকে ওর আর একটু কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, আরে কাঁদছেন, কি হয়েছে? পছন্দ হয়নি এগুলো? সে কান্না ভেজা কণ্ঠে জবাব দিল, আপনি কি বোকা? এগুলো কি না পছন্দ হওয়ার জিনিস? আমার খুব ভালো লেগেছে এবং আমার কাছে সবথেকে বেশি মূল্যবান উপহারের মধ্যে একটা। তাহলে কাঁদছো কেন? আপনি একটা বুদ্ধু, আপনি এটা বুঝবেন না। এটা খুশির কান্না। এই বলেই জান্নাত আমাকে জড়িয়ে ধরল। আমি মোটেও বুদ্ধু না। জি না, আপনি বুদ্ধু না, আপনি একটা হাদারাম। কি? আমি হাদারাম? তো তুমি কি? জান্নাত আমার মুখে হাত আঙ্গুল দিয়ে বলল, চুপ, আপনি নয়, তুমি করে বলো। আচ্ছা। আচ্ছা, তুমি এখনো তোমার হাতে পেছনে রেখেছো কেন? কি এনেছো দেখি? আমি পিছন থেকে ফুলের তোড়াটা সামনে এনে বললাম, এই যে, এটা তোমার জন্য। এ কি, তুমি কিভাবে জানলে আমার গোলাপ ফুলগুলো বেশি পছন্দ? তুমি জানলে কিভাবে? তোমার বন্ধু বলছে। আচ্ছা দাও এগুলো, আমি রেখে দিচ্ছি। আর তুমি গিয়ে অজু করে আসো, যাও। ঠিক আছে, যাচ্ছি। আমাদের সংসার জীবন যাতে সুন্দর হয় সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে ফরিয়াদ করব। তিনি আমাদের নিশ্চয়ই খালি হাতে ফেরাবেন না। আচ্ছা। তারপর উঁচু করে দুজনে একসাথে নামাজ পড়ে নিলাম। নামাজ পড়া শেষ, জান্নাত বলল, আমি তোমার উপর অনেক রাগ করেছি। তুমি আমার সাথে কথা বলবে না একটুও। ও মা, রাগ করছো আবার? কিন্তু কেন? এমনি আমার অনেক রাগ হচ্ছে। ফুল তো এনে দিলাম, আর কি এনে দিতে হবে শুনি? এই, তুমি কি আমাকে লোভী ভাবো যে কোনো জিনিস দিলে আমার রাগ ভাঙবে? হ্যাঁ, তাই তো। কি বললে? কই কিছু না তো। চুপ, যাও, তোমার সাথে কথা নাই আমার। কেন, কি করতে হবে বলো? তখন আমাকে ওভাবে কোলে তুলে আনলে যে, আমার অনুমতি নিয়েছিলে? না, কিন্তু আম্মু বলছে কোলে তুলো নিয়ে আসতে, তাই নিয়ে আসলাম। বুঝেছি। আচ্ছা বল, এখন তোমার জন্য কি করতে হবে শুনি? যা বলবো তাই করবে? হ্যাঁ, করবো তো। আমি ছেলেবেলা থেকে তোমাকে স্বামী হিসেবে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে এসেছি। আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে, কিন্তু আমার আরেকটা স্বপ্ন আছে, সেটা তোমাকে পূরণ করতে হবে। কি সেটা শুনি? পূরণ করবে তো? হ্যাঁ, কেন করব না? আমার বউ আমার কাছে একটা আবদার করেছে, আর আমি যদি সেটা পূরণ না করতে পারি তাহলে আমি কেমন স্বামী হলাম? তোমার যে ইচ্ছেই থাক না কেন, আমি পূরণ করব ইনশাআল্লাহ। না, মানে কথাটা বলতে আমার লজ্জা লাগছে। হুমা, পিচিটা আবার লজ্জাও পায় বুঝি? কি, আমি পিচ্ছি? কই না তো, তুমি তো অনেক বড়, আমার থেকেও বড়। কি বলো, তোমার ইচ্ছেটা কি শুনি? কাছে আসো, কানে কানে বলবো। কি এমন কথা যে কানে কানে বলতে হবে? তোমাকে আসতে বলছি না, এক কথা কেন বারবার বলো? আচ্ছা, আসছি। তারপর আমিও ওর কাছে যেতেই ও আমাকে জড়িয়ে ধরল, আমার বুকে মুখ লুকিয়ে রেখেছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এই পাগলি, এভাবে কেউ হুট করে জড়িয়ে ধরে? আমি ধরবো তাতে তোমার কি? আমি আমার স্বামীকে জড়িয়ে ধরেছি।
হুম, কিন্তু তোমার ইচ্ছেটা কি এখনো বললে না? না মানে আসলে কি হলো বলো? আমি না একটা বাবু চাই তোমার কাছে, তোমার মতো দেখতে কিউট এমন একটা বাবু চাই। বলে আমার বুকের ভিতর মুখ লুকিয়ে ফেললো। মনে হলো যেন বুকের ভিতর ঢুকে যেতে যাচ্ছে। আমি হাসতে হাসতে ওকে জড়িয়ে ধরলাম, বললাম, ইস, আমার বউটা আমার কাছে বাহু চায়, আর আমি কি না তা করতে পারি না? কিন্তু এর জন্য তোমাকে কষ্ট করতে হবে যে। কি কষ্ট? বেশি কিছুই না, শুধু আমাকে ভালোবাসতে হবে। এই আমাকে আবার কোলে নাও প্লিজ। কেন? আমি তোমার বুকে মাথা রেখে ঘুমাতে চাই তাই। তাই বুঝি? তারপর ওকে কোলে তুলে নিলাম। ও আমার বুকে মাথা রেখে চুপ করে নিয়ে শুয়ে দিলাম। ও আমাকে জড়িয়ে ধরে বলল, এই আমাকে একটা ইয়ে দিবে? ইয়ে কি গো? জানো না বুঝি? কই না তো। ও আচ্ছা, তাহলে থাক। এই বলে জান্নাত আমার বুকে মাথা রেখে চুপ করে শুয়ে রইল। আমি জান্নাতের মাথায় হাত বুলাতে বুলাতে বললাম, এই যা, পিচ্চি ফুটে রাগ করলো নাকি? হুম। কি হুম? কিছু না, ঘুমাও তো। ঘুমাইলে বাবু আসবে কই থেকে? জানি না। হুম। আচ্ছা, লাইট অফ করে দেই, না হলে পাঠক পাঠিকার মন্দ বলবে। আমার ভয় করে। আমি তো আছি। তারপর আর কিছু না বলে লাইটটা অফ করে দিলাম। তারপর আমরা দুজনে স্বপ্ন পূরণের উদ্দেশ্যে পাড়ি দিলাম ভালোবাসার সাগরে।